আমাদের দুই অর্থনীতিবিদ ডক্টর শান্তনু বসু রয়েছেন। শান্তনু বা আপনাকে যে আপনি যখন দেখছেন এই রিপোর্টটা এবং এই যে তিন ভাগে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উচ্চবিত্ত, একটা হচ্ছে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত কিছুটা রয়েছে, একটা হচ্ছে যারা মধ্যবিত্ততে হতে চাইছেন, আর একটা হচ্ছে একেবারেই যারা নিম্নবিত্ত। এটার সাথে আপনি কতটা সহমত? এবং এই মুহূর্তের যে অর্থনৈতিক পরিস্থিতি, একটা মন্দার ভাব আমরা দেখতে পাচ্ছি, সেটার সাথে কি এটা কোলাবোরেট করে এই সার্ভে? হ্যাঁ, মানে প্রাথমিকভাবে আমার রিয়াকশন হচ্ছে আমি সহমত। তবে ওই যে ওপরের যেই $15,000 অ্যানুয়ালি যাদের কাছে আছে, অর্থাৎ এই 14 কোটি, এটার ওপরেও আর একটা থিন লেয়ার আছে। মানে বড় লোকদের মধ্যেও আবার আর একটা ক্লাস যে খুব বড় লোক। ঠিক। সে এটা এটা আমি বলছি অবশ্য এই ব্লুমের রিপোর্টে নেই, কিন্তু এটা অভিজিৎ বিনায়ক ব্যানার্জির যে কাজ তাতেও দেখিয়েছিল যেরকম চারটে ভাগ। ওপরে সেটা আরো পাতলা, বুঝতেই পারছেন, সবচেয়ে বড় লোক মানে তারা পৃথিবীব্যাপী দাপিয়ে বেড়াচ্ছেন এবং তারা গ্লোবালি কম্পিটিটিভ, তারা আছেন। তার নিচে এরকম 1 2 3 করে যেটা ব্লুম যেটা দিয়েছে, ঠিক আছে। কিন্তু এর প্রধান কারণ যদি জানতে চান, আমার মনে হয় একেবারে এক কথায়, মানে অর্থনীতির ছাত্র হিসেবে আমি বলবো যে এটার জন্য কিন্তু ল্যাক অফ ইনক্লুসিভ গ্রোথ পলিসি। অর্থাৎ এই নিচের মানুষগুলোকে দোতলায় বা দোতলার মানুষগুলোকে তিনতলায় এই যে ওঠানো যাচ্ছে না, এটার জন্য কিন্তু পলিসি। মানে আমি দেখুন একটা কলেজে পড়াই, আমার খুব করে মনে হচ্ছিল এই রিপোর্টটা তো কয়েকদিন ধরেই বাজারে এসছে, এরকম মনে হচ্ছিল যে আচ্ছা এরকম তো হতেই পারে। সত্যি তো, একটা কলেজে একটা সেকশন খুব ভালো, আর একটা সেকশন মাঝামাঝি, আর আর কিছু ছেলেপুলে থাকে যাদেরকে একেবারে মানে কোনো রকমে পাশ করাতে হয়। এটা কেন হয়? এটা হওয়ার একটা প্রধান কারণ কিন্তু পলিসি। একটা কলেজের ক্ষেত্রেও পলিসি, স্কুলের ক্ষেত্রে তো বটেই, দেশের ক্ষেত্রেও কিন্তু এই নীতিগুলোই কিন্তু নির্ধারণ করে যে আপনাকে আলটিমেটলি আপনি এরকম দেখবেন কিনা। এখন এই নীতি যারা রাশ টানছেন, নীতি যারা প্রণয়ন করছেন, তাদের যদি দৃষ্টিভঙ্গি হয় হ্যাঁ এরকম হতেই পারে, আমার দেশে এরকম 3টে স্তর থাকতে পারে, খুব বড় লোক, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। না, ট্রিকল ডাউন এফেক্ট সেটা কি হচ্ছে না? আমাদের তো ভারতবর্ষের একটা মিক্সড ইকোনমি, পুরোপুরি মার্কেট ইকোনমিও নয়, কিছুটা কিছু কিছু যার ক্ষেত্রে গভর্নমেন্ট কন্ট্রোল আছে, কিন্তু এই যে ট্রিকল ডাউন এফেক্টের কথা এত বলা হয়, 100 কোটি মানুষ, তার কাছে কোনো পারচেজিং পাওয়ার নেই। এক্স্যাক্টলি, ট্রিকল ডাউন এফেক্ট যদি হতো তাহলে কিন্তু আপনার নিচের 1991 সাল থেকে এটা 100 কোটি হতো না। ট্রিকল ডাউন হলে 100 কোটিটা কিন্তু এতদিনে অনেক কমে 50 কোটিতে গিয়ে দাঁড়াতো। ট্রিকল ডাউন হচ্ছে না, তার অন্য নানাবিধ কারণ আছে, কিন্তু চায়নাতে তো হচ্ছে নানাবিধ কারণ, যার মধ্যে ধরুন একটা খুব বড় কারণ হচ্ছে সোশ্যাল মোবিলিটিটা কিন্তু কমে গেছে। অর্থাৎ খুব বড় লোক নয় যারা, মানে ওই মাঝারি স্তরের বড় লোক যারা আর কি, এদের টাকা পয়সা ট্যাক্স দিয়ে এদের কাছে টাকা পয়সা যা থাকছে, তারা কিন্তু যে অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় গিয়ে ছেলে মেয়ের লেখাপড়াটা করাবে বা অন্য জায়গায় গিয়ে নিজের বাসস্থান হবে, এই জিনিসটা কিন্তু নেই। মানে পৃথিবীব্যাপী সোশ্যাল মোবিলিটি ইজ ডাউন। ভারতবর্ষ তো পৃথিবীর মধ্যেই, আমাদের সোশ্যাল মোবিলিটি আপ হবে কি করে? বেশ, সোশ্যাল মোবিলিটি আসছি, আমি আরেকটু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। সুপর্ণদা, চায়না যদি পারে, আমাদের ইকোনমিকে খোলা হয়েছে 1991 সালে, 34 বছর অতিবাহিত হয়ে গেল। এই 34 বছর ধরে আমরা গল্প শুনছি আমরা ডেভেলপিং ইকোনমি, আমরা ডেভেলপিং হচ্ছি, ডেভেলপিং রয়েছি, দ্রুত গতিতে আমরা এগোচ্ছি, 7%, 8% জিডিপি, ঠিক আছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা ডেভেলপড হতে কবে পারবো? মোদি বলছেন 2030-এর মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম ইকোনমি হব। হ্যাঁ, স্কেলে আমরা তৃতীয় বৃহত্তম হতে পারি, কিন্তু তাতে আমরা তো 100 কোটি জনতা, তাদের পারচেজিং পাওয়ার নেই, সেটাও তো একটা বৃহত্তম। ইন্দ্রজিৎ, আপনাকে এবং আজ তাক বাংলার প্রত্যেক দর্শককে এবং ডক্টর বসুকে আমি প্রথমেই আমার নমস্কার জানাই। আপনি ঠিক যেরকমভাবে আজকের আলোচনাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি যদিও আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আশা করি আমি যদি একটু
অন্যভাবে জিনিসটা দেখার চেষ্টা করি, হ্যাঁ, সেটাতে আমি আপনার বিরাগভাজন হব না বলেই আমি আশা করছি। না না নিশ্চয়ই, আচ্ছা, আমরা তো জানতে চাই আপনার কাছ থেকে, বিকজ আপনি ডোমেন এক্সপার্ট। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার মনে হলো যে আমি জানি না রেমব্রান্ডকে আপনি কতটা পছন্দ করেন, বা আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে রেমব্রান্ডেরই ছাত্র হয়ে আপনি বসে আছেন, বা একটা ডুমসডে এসে গেছে এরকমই একটা আপনার প্রজেকশন। আমার মনে হয় ঠিক ওই রকম সন্ধ্যাবেলায় আমি সেটা বলার একটু চেষ্টা করছি ডুমসডে না। I stand corrected. না, আমি সেটা বলছি না। মানে আমি একটু আশ্বস্ত হলাম আপনার এই আশ্বাসের পরে, কেননা নির্বাচন হয়ে গেছে, যদিও আশ্বাস নির্বাচনের পশ্চাতে দিয়েছেন, তো আশ্বস্ত বোধ করলাম। এক, দুই হচ্ছে আমার মনে হয় যে আপনি সঠিকভাবেই দুটো দেশকে তুলনা করছেন, আলোচনায় নিয়ে এসছেন। একটা হচ্ছে ভারত এবং চায়না। হ্যাঁ, কেন এনেছেন তার কারণটা হচ্ছে, আমরা যদি তার মৌলিক না, যাত্রাটা সিমিলার ঠিক নয়, মৌলিক চরিত্রটা দেখি, যদি আয়তনে মৌলিক চরিত্রটা দেখি, এবং যদি তার মানে জনগণের যে বিন্যাস, জনবিন্যাস, সেটাতেও যদি দেখি, চায়না এবং ভারতবর্ষকে আপনি নিশ্চয়ই আলোচনায় আনতেই পারেন। তার কারণ যদি আমি দেখি সারা পৃথিবীতে আমার পপুলেশন বা যদি হয় 805 কোটি, তার মধ্যে মানে চায়না পৃথিবীর 17.72% মানে ওর শেয়ার, আমাদের শেয়ার হচ্ছে 17.76। তার কারণ আমার যে পপুলেশন সেটা হচ্ছে 142.5, ওদের 142 কোটি, এই হচ্ছে আমাদের পার্থক্য। আমরা সমসময়ে শুরু করলেও ঠিক সমভাবে কিন্তু রাস্তাটা এগোইনি। আর যেরকমভাবে যে সরকারটা আমরা তখন চিন্তা করেছিলাম, আমরা কিন্তু মনে করেছিলাম, আমরা সবাই আজকে যারা এখানে আলোচনা অংশগ্রহণ করছি বা যারা দেখছেনও, আমরা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবো, এটা একটা ঠিক করেছি। চায়না কিন্তু সেরকম কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবেন বলে তারা ঠিক করেন, এবং সেখানে একটি মানুষকে ভীষণভাবে চায়না অর্থনৈতিক নিশ্চয়ই অনেক ক্ষেত্রে অন্তরায় হয়তো হয়েছে। চায়নার গল্পটা আমি আসছি, কারণ এতে খুব সুন্দর আপনি আজকে জিনিসটা রেখেছেন, আপনি ব্লুম দিয়ে রেখেছেন তো, এবং ব্লুমেও চায়নার ওরকম ব্লুমিংয়ের কথা অনেক বড় হয়েছিল যে অনেক ব্লুম নাকি লোটাস ব্লুম টুম করার দরকার, আমি ব্লুমে আসছি। তো আপনি ঠিকই বলছেন যে না, ঠিক আছে যে চায়না, সুতরাং প্রথমেই আমরা যদি প্রেক্ষিতটাকে ঠিক করে নিই যে দুটো মানে শাসন ব্যবস্থা ছিল না, একটা হচ্ছে অথরিটেরিয়ান বা গভর্নমেন্ট টাইপের, আর একটা হচ্ছে ডেমোক্রেসি, দুটো আলাদা টাইপের। এবং 1949-এ যখন চায়না ঠিক করেন, এবং তার জন্য ডেংয়ের কৃতিত্ব ভীষণভাবে আমি দেবো, যে মডার্ন চায়না যাকে তারা ভাবতে পেরেছেন, সেটা ডেংয়ের কৃতিত্ব। এবং আপনি যখন বলছেন যে ভারতবর্ষ কি পঞ্চম বৃহৎ অর্থনীতি, হ্যাঁ নিশ্চয়ই পঞ্চম বৃহৎ তো বটে।